দু বছরে আমাদের বিধায়ক চেয়ারম্যান হওয়ার পর প্রমাণ করেছে পশ্চিমবঙ্গের মাটিতে যে কিভাবে সৌজন্যতার রাজনীতি করতে হয়, কিভাবে একটা ধর্মনিরপেক্ষ দল গড়ে তুলতে হয়। আমাদের এমএলএ তার হাঁটা চলা চলন বলনে কিন্তু প্রমাণ করেছে। এটা আমাদের গর্ব এই আইএসএফ এর। আমার চেয়ারম্যান সামনে বসে আছে বলে আমি বলছি না, আমরা সব জায়গাতে এটা গর্ববোধ করি এবং বলবার চেষ্টা করি যে আজকে চেয়ারম্যান আমাদের যে মুখ, আমাদের আইএসএফ এর যিনি মুখ, তা আগামী দিনের নতুন প্রজন্মের কাছে একটা জ্বলন্ত উদাহরণ, আইকন হিসাবে উঠে আসছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। এবং আমরা গর্ব করি যে আমরা সেই পার্টির রাজ্যের নেতা এবং জেলার নেতা, এটা আমাদের গর্ববোধ করায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের কর্মী বাহিনীদেরকে আমি বলি যে আপনারা ভাবতে পারেন যে ওরা সন্ত্রাস করছে, আমরা কি করব, ওরা তো আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। কিন্তু আপনারা জানেন হিটলারও ভেবেছিল, মুসোলিনি ভেবেছিল সারা পৃথিবীটাকে জয় করবে। যেদিনকে হিটলার তার কোন রাস্তায় কোন শিশুকে গোলাপ ফুল দিত, তার সেই দিন রাত্রে তার বাবার মৃত্যু হতো। এটা ইতিহাসের পাতায় কথা বলে। অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা যে গোলাপ ফুলটা দেখতে চাচ্ছেন, সেই গোলাপ ফুলটা আসলে গোলাপ ফুল নয়। গোলাপ ফুল একটা কাঁটা থাকে, কিন্তু দেখবেন সেই কাঁটাটা খচ করে বিচ্ছে কিন্তু আমাদের শরীরে। এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আজকে ভারতবর্ষের মাটিতে দেখবেন কিছুদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেন না, মোদি বাচ্চাদের সাথে খেলাচ্ছে। মানে মিডিয়া তো নিয়ে ঘোরেন, কারণ উনি খুব মিডিয়া নিয়ে ঘুরতে ভালোবাসেন। মানে বাচ্চাদের দেখাচ্ছেন, অমুক দেখাচ্ছেন, বারবার দেখবেন। এবং যে রাম মন্দিরটা তৈরি করছে, রাম মন্দির 22শে জানুয়ারি, এটা আমাদের ভারতবর্ষের মাটিতে একটা কলঙ্ক। অযোধ্যার রাম মন্দির এটা বিতর্কিত মন্দির। আমরা দাবি করেছিলাম এক সময় বিভিন্ন গণসংগঠন থেকে যে ওটাকে জাতীয় সৌধ হিসাবে ঘোষণা করা হোক। না রাম মন্দির, না বাবরি মসজিদ, কোনোটাই থাকবে না, জাতীয় সৌধ যখন বিতর্কিত জায়গা। কিন্তু সেই জায়গাটা 1992 সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বে দরজাটা খুলে দেওয়া হলো। পরবর্তী সময় আপনারা জানেন 90 সালে দরজা গম্বুজ ভাঙা হলো, 92 সালে ধূলিসাৎ করে দেওয়া হলো। আর 2024 সালের 22শে জানুয়ারি একটা কলঙ্কর অধ্যায় রচিত হচ্ছে, যেখানে রাম মন্দির ঘোষণা গঠিত হচ্ছে। কার টাকায়? সরকারের পয়সায়। আমাদের পয়সা, সরকারের পয়সা মানে আমাদের পয়সা। মন্দির করুন না, কে নিষেধ করেছে? কিন্তু সরকারের টাকায় কেন? সরকারের টাকায় মন্দির হবে কেন, মসজিদ হবে কেন, গির্জা হবে কেন? টাকা যে ধর্মাবলম্বী মানুষ তারা তাদের মতন করে গড়ে নেয়, যেমন আপনারা গড়ে নেন, আমার কাছে যা খবর আছে। ঠিক সেই রকম ভাবেই আজকে কেন্দ্রীয় সরকার একটা মনুবাদী রাজনীতি, ব্রাহ্মণ্যবাদী রাজনীতি 76 বছর ধরে সারা ভারতবর্ষের মাটিতে যেভাবে অনুপ্রবেশ ঘটেছে, মগজের মধ্যে ঘটানো হয়েছে, বিশেষ করে হিন্দুত্ববাদী চেতনার মধ্যে গুজিয়ে দেওয়া হয়েছে যে আসলে ভারতবর্ষটা হিন্দুদের। আসলে ভারতবর্ষের ইতিহাস ভাইজান বলবেন, ভারতবর্ষের ইতিহাসটা আমি সেই জায়গায় যাব না। ভারতবর্ষের ইতিহাসটা হিন্দু মুসলমানের নয়। ধর্মীয় ভাবে কে মানে হিন্দু ছিলেন কে বা মুসলমান ছিলেন এটা বিচার্যের বিষয় নয়। অল আর ইন্ডিয়ান। কিন্তু আমরা আমাদের পার্টি থেকে আমরা সবাই ভারতীয়, আগে ভারতীয়। দেখবেন আমাদের পিরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, তিনি বারবার ভারতবর্ষ জিন্দাবাদ স্লোগানটা দিতেন। কেন? আমরা আসলে ভারতীয়। কিন্তু দুঃখের বিষয় কোথায় জানেন? যখন আব্বাস সিদ্দিকী ভাইজান এই পার্টিটা প্রতিষ্ঠা করলেন, তখন সাথে সাথে দেখে দেওয়া হলো যে পার্টিটা নাকি মুসলিমদের পার্টি। কিন্তু আমরা এই কথাটা আমি জোরের সাথে বলবো, একটা ভারতীয় তার অধিকার আছে রাজনীতি করবার, তিনি যে ধর্মই করুন। আমি বারবার সব জায়গায় বলি যে ধর্ম মানে ধারণ করা। কে কি ধারণ করবে সে তার ব্যক্তিগত বিষয়, একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি করুন না ধারণ, কেউ তো বাধা দিচ্ছে না আপনাকে। এটাই তো ভারতবর্ষের সংবিধানে বলা আছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু সেই ভারতবর্ষের মাটিতে আগে রাষ্ট্রীয় মহাসংঘ, স্বাধীনতা সংগ্রামের সময় মহাসংঘ, সেই মহাসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন সাভারকার, গোয়ালকার। তারা বলেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করবার জন্য আন্দামান যে দ্বীপপুঞ্জে তারা বন্দী ছিলেন, ব্রিটিশদের কাছে মুসলেকা দিলেন এই শর্তে যে হে হিন্দু ভাইরা, তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করো না, ব্রিটিশরা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু বাম আর ইসলাম। সে 1931 সাল থেকে আজও আরএসএস, তখন মহাসংঘ, হিন্দু মহাসংঘ, এখন আরএসএস। একমাত্র ভারতবর্ষের একটা দল যেটা হচ্ছে বিজেপি, সে নিজের দলটা চালায় না, চালায় আরএসএস।
আর সেই আরএসএস এর এজেন্ডা ভারতবর্ষের মাটিতে হিন্দুস্তান গড়ে তুলবে। আর তার রসদ যোগানোর জন্য আছেন আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি। তাই আরএসএস এর যিনি মুখপত্র মোহন ভাগবত, তিনি স্পষ্টভাবে বললেন পশ্চিমবঙ্গের আমাদের দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। এবং গতকাল যে খবরটা আপনারা দেখলেন, এতদিন আপনাদের মধ্যে অনেক সময় ভাবছিলেন 24 সালটা কি হবে। ইন্ডি জোট তৈরি হয়েছিল, আমরা বলেছিলাম আমাদের পার্টি স্ট্যান্ড, যারা তৃণমূলের সাথে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার চিন্তা করে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পার্টির স্ট্যান্ড পরিষ্কার, তৃণমূলকে তাড়ানোর মধ্যে দিয়ে বিজেপিকে হাঁটাতে হবে, এটা আমাদের পার্টি স্ট্যান্ড। কারণ তৃণমূলই হচ্ছে বিজেপির রসদদাতা। যতদিন পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল থাকবে ততদিন পশ্চিমবঙ্গের মাটিতে আরএসএস থাকবে, বিজেপি থাকবে, কারো ক্ষমতা নেই সরানোর। কারণ সোর্স লাইনটা হচ্ছে তৃণমূল, বিজেপির ভিত্তি ঘটানোর লাইনটা হচ্ছে তৃণমূল। এই জায়গাটায় রাজনীতিগতভাবে আপনারা খুব স্পষ্ট থাকবেন। কালকের ঘটনা কি দেখলেন? অনেকে প্রশ্ন করতেন, দাদা ইন্ডি জোটে কি হবে, আমাদের কি জোট টোট হবে কিনা। আমরা কিন্তু স্পষ্টভাবে বলেছি আইএসএম নিজের পায়ে দাঁড়াবে। 24 সালের লোকসভা নির্বাচনে আইএসএম নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু বিজেপিকে হাঁটানোর জন্য যদি কোন লোক আমাদের সাথে আসতে চায়, তৃণমূলের বিরুদ্ধে করে, তার জন্য দ্বার কিন্তু খোলা আছে। কিন্তু আমরা যেচে কারো সাথে আপোষ করতে যাব না। আমাদের ইজ্জত আছে, আইএসএফ একটা নিজস্ব দল, তার নিজস্ব মতাদর্শ আছে, আমাদের একটা এমএলএ আছে। আমরা জাতীয় স্তরে যে ভূমিকা পালন করছি, রাজ্য স্তরে যে ভূমিকা পালন করছি, সে ভূমিকা অনেক দলও এখনো দেখাতে পারছেন না। মিডিয়া কি দেখাচ্ছেন এটা কিন্তু ভাববেন না। আজকে দেখছেন আমাদের ছোট ভাইজান চেয়ারম্যান, যেখানে মানুষের বিপদ চলে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। কিন্তু কালকে আমরা প্রথম থেকে বলেছি মমতা ব্যানার্জি কখনো বিজেপি বিরোধিতা করবে না। ওই ইন্ডি জোটের মধ্যে গিয়েও ভোট পাকাবেন। কালকে ঠিক দিল্লিতে গিয়ে ভোট পাকিয়েছে, এখনো ভোট হলো না, কেউ জিতলো না, উনি প্রধানমন্ত্রী কে হবে তার মুখ করে দিলেন, অর্থাৎ জোটটাকে ভেঙে দাও। মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী করবেন, কংগ্রেস দল করেন মল্লিকার্জুন খাড়গে। মল্লিকার্জুন খাড়গে তো কংগ্রেসের সভাপতি, তাদের দল ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে না হবে, এটা দলীয় সিদ্ধান্ত। উনি বলার কে? উনি বলে দিল্লিতে গিয়ে কালকে ইন্ডি জোটে একটা ঘোট পাকিয়ে চলে এসেছে। অর্থাৎ আমরা প্রথম থেকেই বলছি মমতার দ্বারা কোনোদিন বিজেপি বিরোধিতা করা সম্ভব নয়। যাই হোক, সেটা ইন্ডি জোটের ব্যাপার, ওরা বুঝবে, আমরা তো জোটে নেই। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই আইএসএফ একটা রাজনৈতিক দল, তারা নিজের পায়ে দাঁড়াতে জানে, এটা প্রমাণ করেছেন আপনারা। ভাঙড়ের বুকে দাঁড়িয়ে মার খেয়ে লড়াই করে, গাদে গ্যাদ দিয়ে লড়াই করে, রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, তবুও যে কটা সিট আপনারা জয়ী হয়ে সার্টিফিকেট নিয়ে এসছেন, তার জন্য আমরা সংগ্রামী অভিনন্দন জানাই এবং সবাইকে সালাম জানাই। এটা আপনারা পথ দেখিয়েছেন। আজকে আমরা উত্তর 24 পরগনায়, আমি একটা সংগঠক পার্টি হিসেবে বলি, ভাঙড় আমাদের একটা উদাহরণ। আপনারা সেই উদাহরণ স্থাপন করেছেন, ভয় পাবেন না।